নমস্কার, আলাপ টিভিতে আপনাদেরকে স্বাগত। আমি রয়েছি মন্দিরা, আমার সঙ্গে রয়েছে সাহিত্যিক তুহিনা দে সরকার, যার কলমে নাম অস্মিকা। প্রথমে আপনাকে স্বাগত। তো আপনার এই কলমে নাম অস্মিতা, সেটা নিয়ে প্রথমেই প্রশ্ন যে এই নামটার পিছনে কারণ। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই নামটা আমি যখন জন্মেছিলাম তখন আমার বাবা মায়ের খুব পছন্দের নাম ছিল। কিন্তু আমাদের বাড়ির একটি বিশেষ রিচুয়াল ছিল যে আমাদের গুরুদেবই আমাদের নামকরণ করতেন। তো সেক্ষেত্রে গুরুদেব আমার নাম রাখেন এখন যেটি আছে, তুহিনা। তো পরবর্তী ক্ষেত্রে আমি যখন লেখালেখি শুরু করি তখন আমি ভাবলাম ঠিক আছে, তো এই নামটাকে তো কোনোভাবে কাজে লাগানো যায়। তো সে কারণে আমি আমার লেখার মধ্যে এই ছদ্মনামটি ব্যবহার করেছি। আপনার লেখালেখির মধ্যে গ্রাম বাংলা ছন্দ রয়েছে, মূলত গ্রাম বাংলা ছন্দেই আপনার লেখা। তো এই লেখালেখি আপনার শৈশব সবটা কি গ্রাম বাংলার সাথে? মূলত আমি গ্রাম্য পরিবেশেই ছোট থেকে বড় হয়েছি। আমি গ্রামেই বাস করি এখনো। তো সে কারণে প্রকৃতির মধ্যে আমার খুব কাছ থেকে আমি প্রকৃতিকে দেখেছি। মানে আকাশের মেঘেরা সুন্দরভাবে ভেসে বেড়াচ্ছে, সবুজ ধান ক্ষেত, তাদের মানে একটা কি বলবো, আমার সাথে অঙ্গাঙ্গিক ভাবে যুক্ত বিষয়গুলো। ঠিক আছে। তো পুকুরে পদ্ম, শালুক, প্রকৃতি আমাকে ভালোবাসতে শিখিয়েছে, প্রকৃতি আমাকে অনুপ্রেরণা দিয়েছে। তো সব মিলিয়ে প্রকৃতির প্রতি একটা অন্য রকমের টান অনুভব করি। এখনো পর্যন্ত এরকমও হয়েছে, কখনো শীতকালে সর্ষের ক্ষেত দেখলে কখনো কখনো এগিয়ে যায়। মানে বিষয়টা হয়তো শিশু সুলভ হলো, মানে এটুকু আমি বলতে পারি যে প্রকৃতি আমাকে শৈশবের অক্ষর জ্ঞান তৈরি করেছে। আচ্ছা, এই লেখালেখির মধ্যে আপনি যে বলছেন যে শিশুসুলভ বা গ্রামের আপনার জীবনের যেটা খুব প্রভাব পড়েছে, তো এটা যদি আপনাকে যদি শহরের জীবনের মধ্যে আনা যেত বা ইট পাথরের শহরে কি সেই ভাবটা প্রকাশ পায়? আপনি একজন সাহিত্যিক হিসেবে কি দেখেন? দেখুন, আমি তো কখনো দমবন্ধ পরিবেশে থাকিনি। এবার যদি এখন হঠাৎ করে আমাকে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে দেখতে হবে আদৌ পারা যায় নাকি। তবে হ্যাঁ, গ্রামের যে খোলামেলা পরিবেশ, একটা সহজ সরল মনোভাব, মানসিকতা, মানুষের মধ্যে একটা সুন্দর নরম ব্যবহার, হয়তো সেগুলো শহরের ইটকাঠ কংক্রিটের মধ্যে পাওয়া নাও যেতে পারে। আচ্ছা, আপনার ছোট গল্পের শুরুটা কি? মূলত আমি যখন কলেজে পড়ি তখন আমি আমার কলেজ ম্যাগাজিনে আমার একটি লেখা বেরোয়, যার নাম ছিল স্পর্শ। তো তখন থেকে আমি শুরু করি। লেখালেখির ব্যাপারটা আমার ছোট থেকেই ছিল, কিন্তু কলেজের ম্যাগাজিনে ফার্স্ট আমার প্রকাশিত হয় স্পর্শ। সেটা একটু অন্য ধরনের অনুভূতি ছিল। মনে হচ্ছিল হয়তো আমার ভেতরের অন্তরে লুকিয়ে রাখা কথাগুলোকে বোধহয় আমি সর্বপ্রথম মানুষের মধ্যে বিস্তৃত ঘটাতে পেরেছি। কবিতার জগতে প্রবেশটা বলো। কবিতার জগতে প্রবেশ, অ্যাকচুয়ালি আমার প্রথম দিকের লেখালেখি ছিল বলতে ছোট গল্প রচনা, এই ধরনেরই লেখা ছিল। এবার আমার যখন বিয়ে হয়, বিবাহ পরবর্তী ক্ষেত্রে নতুন সংসার, সমস্ত কিছু অনুভবগুলো নতুন। তো তখন আমার মনে হয় যেন একটা ছন্দের মধ্যে আমি যাচ্ছি ক্রমশ। তো বিয়ের আগে আমার বাবা মা, আমার দিদা, মূলত আমি আমার বইটি যাকে উৎসর্গ করেছি তারা আমায় ভীষণভাবে উৎসাহ দিয়েছিল। বিবাহ পরবর্তী ক্ষেত্রে আমার শ্বশুর মশাইরা, মানে বর্তমানে আমার দুইজন শ্বশুর মশাই আছেন, আমার শাশুড়ি মা, অবশ্যই আমার হাজবেন্ড, সকলে আমাকে ভীষণ উৎসাহ দেয়। তো আবার এমনিতে তো আমি নর্মালি হাউস ওয়াইফই, তো আমার কাজকর্মের ফাঁকে ফাঁকে আমি কবিতা লিখি, মূলত 2023 সাল থেকে। আপনি নিজে সংসারের সমস্ত কাজ সামলে নিশ্চয়ই সেটা পরিবারের সহমতে সবকিছু সামলাচ্ছেন। তো আপনার কাছে এখনকার যুগে সম্প্রতি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নারীবাদ। আপনি একজন সাহিত্যিক, এই বিষয়টা কি? দেখুন, আমার কাছে নারীবাদ মানে কিন্তু কখনোই পুরুষ বিদ্বেষ নয়। কারণ নারীকে বাদ দিলেও নারী কিন্তু অরিজিনালি বাদ নয়। নারীবাদ কথাটি মূলত আমার কাছে যদি অর্থ জানতে চান, সেটা সবসময় কিন্তু তার স্বাধীনতা প্রতিষ্ঠা। একটা সমাজে একটা মেয়ের, একটা নারীর সমান স্বাধীনতা প্রচেষ্টাই হলো আমার কাছে নারীবাদ কথার মূল অর্থ। একটা মেয়ের যদি সমাজে কোনো আইডেন্টিটি না থাকে, না পরিচিতি না থাকে, না তার কিন্তু কিছু নেই বর্তমান দিনে। সবকিছু আছে থেকেও তার কিন্তু কিছু নেই। তাই আমি প্রত্যেকটি মেয়ের কাছে অনুরোধ যে তারা অন্তত কিছু করুক, যাতে সে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে। একজনের ওয়াইফ, একজনের বৌমা, কি একজনের মেয়ে, এর বাইরেও তার নিজস্ব একটা পরিচিতি তৈরি করবে।
কলমি প্রতিবাদের ভাষা, ভালোবাসার অভিব্যক্তি, আপনিও যেটা বলছেন এখনকার যুগে প্রতিবাদটা যেন নতুন করে আরো বেশি করে প্রয়োজনীয় হয়ে উঠছে। তো এটা কলমের মাধ্যমে আপনি কিভাবে বলতে চাইছেন? দেখুন, আমার কাছে কবিতা মানে কিন্তু কোনো সৌন্দর্যের বহিঃপ্রকাশ নয়। আমার কাছে কবিতা হলো প্রতিবাদের ভাষা। যখনই আমি অন্যায় দেখেছি, কলম ধরেছি, সোচ্চার হয়েছি। আবার ভালোবাসা ছাড়া তো জীবন চলবে না, সেটাও তো দরকার। তাই আমার লেখার মধ্যে ভালোবাসা এবং প্রতিবাদ দুটোই স্রোতের সমান্তরাল বেগেই প্রবাহিত হয়। কখনো কি লেখার মধ্যে দিয়ে প্রতিবাদ করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হয়েছে? সম্প্রতি আমার একটি লেখা প্রকাশিত হয়েছে আমার নিজের লেখার বইটিতে, সুচেতনা উজানের আহ্বানে আছে লেখাটি। নামটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, কারণ কিছু সমস্যার জন্য। হয়তো সেটার থেকে কিছু অভিযোগ আমার ব্যাপারে আসতেও পারে, কোনো শিওর নই, হয়তো। আপনার প্রিয় অতি ঘনিষ্ঠ একজন মানুষ আপনার সৃষ্টিশীলতাকে নীরবে উৎসাহিত করছেন, কাকে উৎসর্গ করবেন? দেখুন, যেটি নীরবে উৎসর্গ করছে সেটা নয় নীরবেই থাক, কিন্তু তার এই আমার প্রতি যে উৎসাহ, আমাকে যে উৎসাহ প্রদান করা, মূলত আমাকে কবিতার মধ্যে যে আমি যে লিখেছি সেটা যে আমি সবার মধ্যে প্রকাশ করতে পারি বা এটা প্রকাশ করা যেতে পারে, এই উৎসাহটা তিনিই সর্বপ্রথম আমাকে প্রদান করে। মূলত বলেন ঠিক ভুল বা হলো কি হলো না এগুলো কিন্তু মূল ব্যাপার নয়। আমার লেখাটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়াটাই কিন্তু আমার প্রধান কাজ। আমি সেটাই তার থেকে বুঝেছি। আপনার লেখা কাব্যগ্রন্থ সুচেতনা, জানের আহ্বান এই বইয়ের নামকরণ। এই বইয়ের আপনি আসতে পারেন? দেখুন, সুচেতনা মানে হচ্ছে সুন্দর চেতনার বিকাশ, যেটা বর্তমান দিনে খুব অভাব। মানুষ মানুষ কিন্তু তাদের মান খুব সঠিকভাবে নেই। তো এই সুন্দর চেতনা জাগ্রত করার জন্যই মূলত নামটি সুচেতনা, যাতে মানুষের মধ্যে সুন্দর চেতনার আবির্ভাব হয়। এবং উজানের আহ্বান মানে প্রতিকূল স্রোতের বিপরীতে হাঁটার ক্ষমতা। তো এই দুটোকে মিলেই আমার সুচেতনা। মূলত এটি আমার নিজের জীবন দশাকেই বোঝায়। আপনার এই ভাষা প্রয়োগ দেখে আমার ব্যক্তিগতভাবে একটি প্রশ্ন করতে ইচ্ছে করছে। হচ্ছে এখনকার যুগে লেখালেখি, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি এর পাশাপাশি যেমনটা আমরা ধারাবাহিকতায় দেখেছি পত্রে লেখালেখি, তো দুটোর মধ্যে বিস্তর ফারাক কি আপনি খোঁজার চেষ্টা করেছেন কখনো? একদমই তাই। এবং ফারাক আছে, বিস্তর ফারাক আছে। বর্তমান দিনে সোশ্যাল মিডিয়া যে লেখালেখিগুলো হয় সেগুলোর মধ্যে আপনি প্রাণ পাবেন না। লিখছে, লেখাটা ঠিক যেন আমরা আগে যেমন মনের মধ্যে কোনো কিছু একটা লেখা, একবার সেটা পড়লাম তো মনে থেকে গেল, কিন্তু সেটা হয় না এখনকার দিনে। তার মধ্যে অনেক কিছু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে মানুষের মধ্যে, যে হ্যাঁ এটা ভালো লাগছে কিন্তু বেশি দিন ভালো লাগছে না। আজকে আমাদের রবীন্দ্রনাথ বলুন, আরো বড় যে সমস্ত লেখকরা ছিলেন, কবিরা ছিলেন, তাদের লেখা কিন্তু আমরা সবসময় মনের মধ্যে রাখি, মানে সেটা মনের গভীরে প্রবেশ করেছে। কিন্তু বর্তমান দিনে লেখা মনের গভীরে প্রবেশ ঠিক করে না, মনের মধ্যে থাকে। এটাই ফারাক হয়তো আমার আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে। প্রতিবাদের ভাষা হিসেবে কি যা কিছু লিখে ফেলা যায়? না, কখনোই যায় না। আপনি যদি প্রতিবাদের ভাষা হিসেবে সবকিছু লেখেন, তাহলে আপনার জীবনে বাধা অনেক আসবে। প্রতিবাদের ভাষা আমার মনে হয় এরকমই হওয়া উচিত, যেটা সকলে সুন্দরভাবে সেটাকে গ্রহণ করতে পারবে, যার মধ্যে নম্রতা থাকবে, যার মধ্যে ভালোবাসা থাকবে। সেই ভালোবাসা নম্রতার মধ্যে দিয়ে আপনি প্রতিবাদ করা যেতে পারে, এবং যেটি মূলত আমার বইটিতে এরকম ভাবেই লেখা আছে। কাউকে আঘাত করা নয়, আমার কাছে প্রতিবাদ মানে কাউকে আঘাত করা নয়। সাহিত্য সমাজকে বদলাতে কতটা? হ্যাঁ, দেখুন, সাহিত্য মানুষের চিন্তাধারার বদল করতে পারে। এবার মানুষের চিন্তাধারা যখন বদল হয় না, তখন অটোমেটিক সমাজেরও পরিবর্তন হয়। অর্থাৎ সমাজের পরিবর্তনই চিন্তাধারার পরিবর্তনের ফার্স্ট ধাপ। একটা কবিতা আকস্মিক কিন্তু আপনার জীবনের সমস্ত কিছুকে পাল্টে দিতে পারে না, চিন্তা ভাবনাকে। আপনার হয়তো আজকে আমি আপনাকে একটা কথা বললাম, যেটা আপনার মনে একটা ছোট্ট বীজ তৈরি করতে পারে, যার বৃক্ষ হয়তো অনেক পরবর্তী ক্ষেত্রে আসবে। অর্থাৎ সাহিত্য মানুষের অন্তরের গোপন বিষয়টিকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে, আপনার চিন্তা ভাবনাকে বদলে দিতে পারে। আর যখনই আপনার চিন্তা ভাবনা বদলাবে, তখন তো সমাজ বদলাবে।
আপনার লেখা যেহেতু প্রেম, ছন্দ, প্রকৃতি এই সমস্ত জিনিসকে নিয়ে, অবশ্যই সেই সমস্ত জিনিস মানুষকে বদলাতেই সাহায্য করে, সঠিক পথ দেখায়। তো আপনি আপনার লেখার মাধ্যমে তরুণ প্রজন্মকে কি এভাবে বদলাতে চাইছেন? কোন জিনিসটা? দেখুন, আমি তরুণ প্রজন্মকে বলবো, লেখার মধ্যে প্রেম থাকতে হবে। তবে সেই প্রেম কিন্তু কোনো ভালোবাসার রোমান্টিক প্রেম নয়। এখানে মূলত আমি প্রেম বলতে বোঝাতে চেয়েছি মানুষের প্রতি প্রেম, সমাজের প্রতি একটা গভীর প্রেম। একটা সুষ্ঠু সমাজ তৈরি করতে গেলে যেরকম দরকার সেই ধরনের প্রেম। প্রেম মানে আজকে আমার সাথে সম্পর্ক, কালকে আপনার সাথে সম্পর্ক, এটা কিন্তু নয়। ভালোবেসে আগলে রাখার মতো প্রেম, প্রকৃতির সাথে প্রেম, যেটা কিন্তু আপনি জীবনে কখনো ঠকবেন না, বরঞ্চ অনেক কিছু শিখবেন। দিনে আরো বেশি করে এই যে আর্টিফিশিয়াল এজেন্স আসছে, অনেক কিছুই আসছে, এআই যুগে আমরা দেখছি যে সাহিত্য চর্চা থেকে অনেকটা পরিমাণে মানুষ দূরে যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার মতো যারা আমাদের দর্শক বন্ধুরা দেখছেন, তাদের মধ্যে হয়তো কেউ কেউ ভাবেন যে তারা কিভাবে জীবনে আবার কবিতাকে কি নেওয়া সঠিক হবে, আবেগী হওয়া কি সঠিক হবে। তো আপনার কি মনে হয় যে আবেগ জিনিসটা কি কোনো কারণে হানিকর, নাকি আবেগ জিনিসটা সর্বদাই কবিতার ক্ষেত্রে ভালো? দেখুন, আবেগ যদি না থাকে না, কবিতাই আসবে না। মানে যেটা পার্সোনালি আমি মনে করি, আপনার মধ্যে যদি আবেগ, সহানুভূতি এই জিনিসগুলো না থাকে, আপনি কি করে আপনার ভেতরকার ভাবটাকে প্রকাশ করবেন? তা বলে হ্যাঁ, শুধু আবেগ, ভালোবাসা এগুলোই নয়। আপনার জীবনে কিছু কিছু ঘটনা আপনার জীবনে এমন দাগ কেটে যাবে, যেটার জন্য আপনি কিন্তু কলম ধরবেন। আজকে যদি আমি দেখি আমার সামনে একটা বড় অন্যায় হচ্ছে, আমি মুখে হয়তো তাকে বললাম এটা করো না, এগুলো অসামাজিক মূলক কাজকর্ম, কিন্তু আমার সেই চিন্তা ভাবনাটা থেকে কিন্তু আমি একটা কবিতা লিখবো। অর্থাৎ সেই আবেগটাকে আমি অন্তরে রেখে আমি কবিতাটা লিখছি। তো আবেগ তো অবশ্যই দরকার। আমাদের চারপাশে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে, বিশেষ করে বর্তমানে বিভিন্ন অরাজনৈতিক বলুন বা রাজনৈতিক ক্ষেত্রে বলুন, বিভিন্ন বাধা আসছে, এবং এই চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আপনার জীবনের ওপরে, বিশেষত এই সাহিত্য জীবনে কি কোনো প্রভাব ফেলছে? হ্যাঁ, দেখুন, আমি একজন লেখিকা, একজন কবি, অবশ্যই, কিন্তু সর্বপ্রথম আমি একজন নাগরিক। আমার চারপাশে যে বিদ্বেষ, হিংসাত্মক কাজকর্মগুলো হচ্ছে, সেগুলো দেখলে আমার মধ্যে প্রচন্ড ক্ষোভের সঞ্চার হয়। আবার কখনো যখন দেখি কোনো ছোট ছোট মানবিক কাজ, সেগুলো তো আমাকে খুব ভাবে অনুপ্রাণিত করে। তো সুতরাং আবেগ, অনুপ্রেরণা সবকিছু নিয়েই চলছে। কেউ কেউ বলেন ইংরেজি এবং অন্য ভাষার দৌড়াতে বাংলা ভাষা অনেকখানি কোণঠাসা হয়ে গেছে। সেক্ষেত্রে সেই কথা পরেও আপনার কাছে কে আগে বা কে পছন্দের, শেক্সপিয়ার নাকি রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। সুতরাং আমরা যখন একজন লেখিকা, একজন কবি, রবীন্দ্রনাথ তো আমাদের অন্তরে, তাকে ছাড়া তো আসে না, শব্দ আসবে না। মানে মানুষটার প্রতি কি ধরনের ভক্তি, শ্রদ্ধা, সম্মান, সহানুভূতি, এগুলো ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। তো ভাষা, বাংলা ভাষাকে আমাদের অন্তরে থাকে। যদি বাংলা ভাষার প্রতি সম্মান না থাকে না, তাহলে কিন্তু এগুলো আসবেই না, কোনোদিন আমরা লিখতেই পারবো না। তাই আমি নতুন প্রজন্মকে বলবো, বাংলা ভাষার প্রতি সচেতন বোধ হোক, তারা নতুন লিখুক, নতুন কিছু লেখালেখি করুক, যাতে আগামী প্রজন্ম বাংলা ভাষার প্রতি যেন বিদ্বেষ না হয়ে পড়ে, বরঞ্চ তারা অনুরাগী হোক। আমরা যতই বলি যে অন্যান্য ভাষার প্রতি আগ্রহ আমাদের শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও হয়তো বাড়ায়, আমাদের দক্ষতাকে বাড়ায়, কিন্তু আমাদের মাতৃভাষা, যে ভাষায় আমরা কথা বলেছি, যে ভাষায় প্রকাশ করছি সবকিছুকে, সেই ভাষায় আপনি নিজেও পড়ছেন, লিখছেন। আমার একটা ব্যক্তিগত প্রশ্ন, যে এই বাংলা ভাষা আপনার কি মনে হচ্ছে যে এখন সাহিত্য চর্চা যেহেতু নতুন প্রজন্ম খানিকটা হলেও কম করছে, যার ফলে বাংলা ভাষা কি কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে? এমনটা অনুভব দেখুন, করছি। বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে সেটা আমি বলতে পারবো না। কারণ বর্তমান দিনে যেভাবে ইংরেজি মাধ্যম স্কুলগুলো গজিয়ে উঠছে, সেক্ষেত্রে যে ইংরেজি ভাষা অনেকটা প্রাধান্য পাচ্ছে, এটা সত্যি কথা। বা ইংরেজি ভাষার পাশাপাশি অন্যান্য ভাষাগুলো প্রাধান্য পাচ্ছে। তবে বাংলা, আমি পার্সোনালি মনে করি, বাংলা ভাষার গভীরতা এতটাই বেশি যে তার শেকড়কে ওরকম ভাবে টেনে ছেঁড়া সম্ভব নয়। বাংলা ভাষা মানে মানুষের মা, আমরা মায়ের সমতুল্য করে দেখি একটা বাংলা ভাষাকে। সুতরাং যদি আমরা মা না থাকে, আমরা জীবনে দাঁড়াতে পারবো না। ঠিক তেমনই বাংলা ভাষা না থাকলেও
কিন্তু আমরা নিজেদের মনের ভাবকে সঠিকভাবে প্রকাশ করতে পারবো না। আচ্ছা, আপনার লেখা বই সুচেতনা, সেটা সম্পর্কে একটু শুনবো। সুচেতনা, উজানের আহ্বান। সুচেতনা বললাম আপনাকে, সুচেতনার মেন কথাই হচ্ছে সুন্দর চেতনা জাগ্রত করা। আর উজানের আহ্বান হচ্ছে প্রতিকূল স্রোতের বিপরীতে দাঁড়ানোর ক্ষমতা। অর্থাৎ এই দুটোর সমন্বয় হলো সুচেতনা। আমি আশা রাখবো বইটি যারা পড়েছেন বা পড়ছেন বা পড়বেন ভবিষ্যতে, তারা তার প্রকৃতির প্রতি যাদের প্রেম, প্রকৃতিকে যারা ভালোবাসেন, যারা সমাজে একটু পিছিয়ে পড়া মানুষদেরকে ভালোবাসেন, বা যারা নিপীড়িত সেই ধরনের মানুষদের পাশে যারা থাকেন, তাদের বইটি আশা করছি ভালো লাগবে। সবশেষে আমাদের আলাপ টিভির দর্শকদের সাহিত্য চর্চা এবং সাহিত্যের প্রতি ভালোবাসা নিয়ে কিছু বলেন। আহ, বর্তমান দিনে সাহিত্য চর্চা খুব গুরুত্বপূর্ণ, খুব দরকার। কারণ আমরা আজকাল দেখি মানুষ প্রচুর পরিমাণে মোবাইলের প্রতি অ্যাডিক্টেড। মোবাইল না থাকলে কিছুই নেই, আর সোশ্যাল মিডিয়া ছাড়া তো তাদের চলবেই না। আমিও সোশ্যাল মিডিয়ায় আছি, কিন্তু দ্যাট মিনস এটা নয় যে বাংলা বই পড়বো না, সাহিত্য চর্চা করব না, নতুন কিছু জানার চেষ্টা করব না। অবশ্যই পুরাতনকে আগলে রেখে নতুনকে নিজের করে নিতে হবে। তো আমি প্রত্যেককে অনুরোধ করব যে পুরনো যেগুলো আমাদের বই, মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র যে সমস্ত গল্প রচনা লিখেছে, সেগুলো তোমরা পড়বে। এবং নতুন যেসব লেখক লেখিকারা লিখছেন তাদেরকেও গুরুত্ব দেবেন। মূলত একটাই কথা বলতে চাই, মোবাইলটাকে একটু দূরে সরিয়ে রেখে বইটাকে যদি একটু ভালোবেসে আগলানো যায়, তাহলে সে কিন্তু তোমাকে জীবনে অনেক কিছু দেবে এবং অনেক দূর নিয়ে যাবে। বেশ, আপনার সাহিত্য জীবনে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের সঙ্গে ছিলেন সাহিত্যিক তুহিনা দে সরকার, দেখছিলেন আলাপ টিভি।